নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প চোখের খিদে। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প চোখের খিদে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প চোখের খিদে। কোনো কিছু দেখলেই এই যে খাই খাই ইচ্ছে, এর কেন্দ্রস্থলই আমাদের মস্তিষ্ক। লেপটিন আর গ্রেনিল নামক দুটো হরমোন, যা আমাদের খিদের প্রবৃত্তিকে জাগিয়ে তোলে। মস্তিষ্কের তৃপ্তির স্থান আমাদের হরমোনের মাধ্যমে অনুভূতিহীন হয়ে যায়। তাই যতক্ষণ না আপনি নিজের চোখের খিদে মেটাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই খিদে বাড়তে থাকবে। চোখের খিদে সবসময় যে খাদ্যবস্তুর হবে তা নয়। চোখের খিদে দেহের ক্ষুধা মেটানোর জন্যও হতে পারে। যেই চোখ ভোগ করার আগেই দৃষ্টির মাধ্যমে লেহন করে সম্পূর্ণ শরীরটাকে। দৃষ্টিপটেই ভেসে ওঠে চরম নগ্নতার উল্লাস বিলাসিতা। পুরুলিয়ার শতদ্রু ব্লকের মলাইপুর গ্রামের অনেকটা ভেতরে হাতে গোনা 10-12টি ঘর। সেইখানেই পুরনো প্লাস্টার খসে যাওয়া ইটের বাড়ি। বাড়িতে কেবলমাত্র একটি ঘর। বাড়িতে ঢোকার সামনের দিকটায় ছোট্ট একটি জায়গায় বেড়া দিয়ে ঘেরা ভাঙাচোরা রান্নার জায়গা এবং কিছুটা দূরে পলিথিন দিয়ে টাঙানো বাথরুম আর একদিকের দেয়াল ধসে যাওয়া শৌচালয়, যার একটা টিনের দরজা দমকা হাওয়ায় বা ঝড়ে যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে। আর সেখানেই 10 হাত দূরত্বে একটা টিউবওয়েল। এই বাড়িতেই থাকে পদ্মাবতী। মা ছাড়া ওর আর কেউ নেই। অনেক ছোট বয়সে বাবা মারা গেছেন। বাবা পেশায় ছিলেন একজন হকার। গাড়ি দুর্ঘটনায় ট্রেনের তলায় চাপা পড়ে মারা যান। বিধবা মাকে নিয়ে পদ্মাবতী থাকে মলাইপুর গ্রামে। পদ্মা ছোট থেকেই বুদ্ধিমতী, লেখাপড়ায় বেশ ভালো। বাবা না থাকলেও ওর মা ওকে সযত্নে বড় করেছেন। ছোটবেলায় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করিয়েছেন, কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে নানা অসুখে জর্জরিত পদ্মার মা। ঠিকঠাক খাওয়াই জোটে না ওদের। এদিকে পদ্মা মাধ্যমিক পাশ করে বসে আছে। ধীরে ধীরে একটু একটু করে যৌবন সমাগত তার শরীরে। পদ্মার মায়ের এখন ইচ্ছে ইহলোক ত্যাগ করার পূর্বে পদ্মাকে সুপাত্রে দান করে যাওয়া। সেই মতো ঘটক ঠিক করে রেখেছেন। প্রতিদিনই প্রায় ঘটক কোনো না কোনো সম্বন্ধ নিয়ে আসে পদ্মার বাড়িতে। প্রায় দিন পদ্মার মা যথাসাধ্য চেষ্টা করে নিমকি, সিঙ্গারা, মিষ্টি সহযোগে আপ্যায়ন করেন সেই সমস্ত ব্যক্তিদের। পদ্মার এইসব একদম ভালো লাগে না। ও জানে এইগুলো ইনকাম করতে ওর মায়ের অনেক কষ্ট হয়। ছোট ছোট 2-1টা বাচ্চাকে টিউশনি পড়ায় পদ্মা, কিন্তু তাতে আর কত টাকা ইনকাম হয়? একদিন রাত্রে মায়ের পাশে শুয়ে শুয়ে পদ্মা মাকে বলে, মা, এই মুহূর্তে আমার বিয়ে না দিলে কি নয়? আমি এখন এইচএস কমপ্লিট করব, তারপর কলেজে পড়াশোনা করব। আমি চাকরি করতে চাই মা। পদ্মার কথা শুনে মা হাসেন। 2 দিন পর ঘটক পাঁচু কাকা এক সম্বন্ধ আনলেন। পদ্মার মা সেই সময় বাড়ি ছিল না। গরিব ঘরের মেয়ে পদ্মা। অন্য সময় ঘটক খবর দিয়ে সম্বন্ধ আনলে
পদ্মার মা পাশের বাড়ির কাকিমার কাছ থেকে মোটামুটি একটা শাড়ি এনে পদ্মাকে পরিয়ে সেই সব সজ্জন ব্যক্তিদের সামনে বসান। কিন্তু উনি বাড়ি না থাকায় আজ বাড়ির পোশাক পরিহিত অবস্থায় দেখল লোকগুলো পদ্মাকে। দিন আনে দিন খাওয়া মায়ের মেয়ে পদ্মার পরনের কাপড়টাও ছিল ছেঁড়া। ছেঁড়া কাপড়ের ভেতর থেকে পাতলা ফিনফিনে হয়ে যাওয়া ব্লাউজের হালকা আকাশি রংটাও বোঝা যাচ্ছিল। যে সকল ব্যক্তিবর্গ ওকে দেখতে এসেছিলেন তাদের মধ্যে একজন লম্বা গোছের মোটা গোফওয়ালা ফর্সা ব্যক্তি পদ্মার মুখের থেকে বেশি ওর অন্যদিকে তাকিয়েছিল। লোকটার চাহনির দিকে একবার চেয়ে গায়ের ছেঁড়া কাপড়টা ভালো করে ঘুরিয়ে নিয়ে পিঠ সমেত ব্লাউজটাকে ঢাকে পদ্মা। তারপর ঘটককে উদ্দেশ্য করে বলে, কাকা, তুমি এখন এনাদেরকে নিয়ে যাও, মা বাড়ি নেই, মা এলে তারপর এসো। ওই ফর্সা দেখতে লোকটি ঘটককে বলেন, দাদা, মেয়েকে আমার পছন্দ হয়েছে, আপনি মেয়ের মায়ের সাথে বিয়ের কথাবার্তা ফাইনাল করে খবর দেবেন, আমি ওকেই বিয়ে করব। ওই লোকটির পেছনে দাঁড়িয়েছিল একজন বয়স্ক মতো ভদ্রলোক। হঠাৎ তিনি বলে ওঠেন, না ভাই পাঁচু, এই মেয়েকে আমার পছন্দ হয়নি। তুমি বললে গরিবের মেয়ে মায়ের সাথে থাকে, মেয়ে ভালোই পড়াশোনা জানে, কিন্তু এটা তো বলনি যে মেয়ের একটা চোখ টেরা। দেখো, শম্ভু আমার মেজো ছেলে, বড় ছেলে আমার অনুমতি না নিয়েই ভালোবেসে বিয়ে করেছে। যদিও সেই বৌমা আমার খুবই রূপবতী, মেয়ের বাড়ি থেকে অনেক দামি সামগ্রী, পণ বাবদ নগদ 5 লক্ষ টাকা আমি না চাইতেই পেয়েছি। আমার মেজো ছেলের বিয়েতে আমি ওসব কিছুই চাইছি না। তোমার কাছে এমন একটা নির্ঝঞ্ঝাট ফ্যামিলির কথা শুনে আমি ভালোই ভেবেছিলাম, কারণ এক্ষেত্রে আমার পণ লাগবে না। এমনি ওর মা মারা গেলে জায়গা সম্পত্তি যেটুকু থাকবে সেটুকু আমার ছেলেরই। আমার বড় ছেলে যে ঘরে বিয়ে করেছে সেই ঘরে 3-3টে বড় বড় দাদা আছে, সেখানে আমার ছেলের সম্পত্তির ভাগ পাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তোমার কাছে এই সম্বন্ধটা পেয়ে আমি এই বিষয়টা আশ্বস্ত হয়েছিলাম। মেয়ে শিক্ষিত মানছি, কিন্তু তাই বলে একটা টেরা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব না। শুধু টেরাই নয়, এ মেয়ের গায়ের রঙও তো বেশ ময়লা। আমার ছেলের দিকে একবার চেয়ে দেখো দেখি, দুধে আলতা গায়ের রং। আমি জেনে শুনে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো নি। এতে আমার আত্মীয় স্বজনকে কি করে মুখ দেখাবো এই মেয়ের সঙ্গে বিয়ে হলে? তার উপরে দান সামগ্রী কিছুই পাবে না। মেয়ের ঘর বাড়ি দেখে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। না 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 না, তুমি চলো, অন্য কোথাও চলো, এই বাড়িতে আমার পক্ষে সম্বন্ধ করা সম্ভব নয়। ঘটক এই নিয়ে প্রায় 25টা সম্বন্ধ এনেছে। প্রত্যেকেরই পদ্মার টেরা চোখ দুটোর জন্যই বিবাহে আপত্তি। অনেকক্ষণ ধরে এমন অপমানসূচক উক্তিগুলো শুনে উত্তর দেওয়ার ক্ষমতা নেই পদ্মার। পাঁচুকে উদ্দেশ্য করে সেই ফর্সা ছেলেটি বলে ওঠে, দেখুন, বাবা যা বলে বলুক, আমি ওকেই বিয়ে করব। ছেলের মুখে এমন বক্তব্য শুনে বেজায় খেপে ওঠে শম্ভুর বাবা। বলেন, একে তো কালো, তার উপরে টেরা, তুই কি করবি মেয়েকে বিয়ে করে? তুই একবার ভেবে দেখেছিস এ কোন দিকে চাউনি হলে কোন দিকে চায়? কার দিকে তাকে কথা বলছে বোঝা যাবে নে? তারপরে আমার পরবর্তী বংশধর সে কেমন হবে তার চোখ দুটো। কিন্তু শম্ভুর বাবার কথার পাত্তা দেওয়ার ছেলে নয়, তার দৃষ্টি তো ওই দিকে নেই। সে পদ্মার দৈহিক সৌন্দর্যে অভিভূত। হঠাৎ কথাবার্তার মাঝখানে পদ্মার মা এসে উপস্থিত হন। পাঁচুবাবুকে দেখেই তিনি বলেন, আরে দাদা, আপনি কখন এলেন? এই তো একটু আগে এসেছি বৌদি, বললেন ঘটক পাঁচু। পদ্মার মাকে একবার আপাদমস্তক ভালোভাবে চোখ বুলিয়ে নিলেন শম্ভুর বাবা। গায়ের ময়লা কাপড়ে হলুদের দাগ, নখের ফাঁকে ফাঁকে কালো ময়লা আর হলুদ, দেখেই বোঝা যায় কোনো বাড়ি থেকে রান্নার কাজ সেরে ফিরছেন। ঠোঁটটা একটু বাঁকিয়ে নিয়ে পদ্মার মাকে উদ্দেশ্য করে বললেন, বলি আর শোঁক আপনার, টেরা মেয়ের নাম রেখেছেন পদ্মাবতী। পদ্মার মা বললেন, ওই নাম ওর বাবার দেওয়া। নাগপঞ্চমীর দিন আমার ঘর আলো করে এসেছে।
তখন ওর চোখ দুটো এমন ছিল না। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ওর একটা চোখ এমন হয়ে যায়। ওর বাবা সেই থেকেই ওকে পদ্মাবতী বলেই ডাকে। তা আপনি কোথা থেকে পিচ্ছেন শুনি এত অবেলায়? জিজ্ঞেস করে শম্ভুর বাবা। পদ্মার মা মাথা নিচু করে বললেন, ঘটকবাবুর কাছে আশা করি আপনারা সবই শুনেছেন। সে ভোরবেলা উঠে আমি বেরিয়ে যাই। 6টা বাড়িতে বাসন মাজার কাজ করি, আর 3টে বাড়িতে রান্নার। সব সেরে ফিরছি। কোনো রকম দুটো নাকে মুখে গুজে আবার বেরিয়ে যাব। তা আসুন না, আপনারা ঘরে আসুন। পদ্মা, যা তো মা আনন্দ কাকার দোকানে, সেখান থেকে কান 6 চমচমার নিমকি নিয়ে আয়। ও শোন, আসার সময় হরি কাকার মুদি দোকান ঘুরে আসবি। সেখান থেকে 200 গ্রাম চিনি, 50 গ্রাম গুঁড়ো দুধ আর 100 ভালো চা পাতা, যাতে সুন্দর গন্ধ হয় আর রং হয়, নিয়ে আসিস। বলবি লিখে রাখতে, আমি মাস মাইনে পেয়ে দিয়ে দেব। রাগে দাঁত কটমট করে ওঠে পদ্মা, কিন্তু সম্পূর্ণ ঘামে ভেজা শরীরে দাঁড়ানো মায়ের ম্লান মুখটা একবার দেখে পদ্মা কিছু বলতে পারে না। ঘাড় নেড়ে দোকানের উদ্দেশ্যে যাবার জন্যে পা বাড়ায়। আচমকাই পদ্মার ডান হাতটা চেপে দাঁড় করিয়ে দেয় ওই ছেলেটি। কি দুঃসাহস তার! পদ্মার বিষয়টা ভালো লাগে না। ছেলেটি বলে, ওসব কিচ্ছু করতে হবে না, আমি যা দেখার দেখে নিয়েছি। আপনারা মিলে বিয়ের দিনটা ঠিক করুন। পদ্মার মা খুব খুশি হন। শম্ভু পদ্মার থেকে বয়সে প্রায় দ্বিগুণ বড়, তাতে কি আসে যায়। সোনার আংটি বাঁকাও ভালো। শম্ভুর বাবা কিন্তু রাজি হন না। কিন্তু মিয়া বিবি, ভুল বললাম, যেখানে মিয়া রাজি সেখানে উনি আর কি করবেন? ছেলে বিয়ে করার জন্য প্রস্তুত, উনি বাধা দেবেন কি করে? কিছুক্ষণ কথাবার্তার পর পদ্মার মা পাশের বাড়ির কাকিমার কাছ থেকে একটা শাড়ি চেয়ে এনে মেয়ে পদ্মাকে পরিয়ে ওনাদের সামনে দাঁড় করালেন। ছেলের বাবা অগত্যা নিমরাজি হলেন। দিনের দিনই ডেট ফাইনাল হয়ে গেল। মাত্র 7 দিন পর বিয়ে, কারণ এই মাসে আর বিয়ের কোনো তিথি নেই। এরপরে যেটা ভালো লগ্ন সেটা মাস 3 পর। বিয়ের ঠিক 3 দিন আগে সন্ধ্যাবেলায় পদ্মার বাড়িতে শম্ভু আর শম্ভুর বাবা এসে হাজির। একটা দলিল বার করে পদ্মার মায়ের হাতে ধরিয়ে বললেন, আজ বাদে কাল আপনার মেয়ে আমার বাড়ির বউ হবে। আপনার মেয়ের যেটুকু আছে সবটুকু তো সম্পত্তি পরবর্তীকালে আমার ছেলেরই প্রাপ্য। তা আমি বলছি, একটা উইল করেছি আমি আমার মক্কেল এক উকিল বন্ধুকে দিয়ে, এটা স্বাক্ষর করে দিন। ঘটক মশাইয়ের কাছে আমি শুনলাম গ্রামের বাইরে বাঁশকুড়ায় নাকি আপনাদের 6 কাঠা পৈতৃক জমি আছে। চাষাবাদ কিছুই হয় না, অথচ ওই জমির পাশ দিয়ে জাতীয় সড়ক গেছে। সেটা বিচার করলে ওই জমির বর্তমান মূল্য প্রায় কোটি টাকার কাছে। দিন যত যাবে জমির দাম তত বাড়বে। আপনার মেয়ে একে তো কালো, তার উপরে আবার চোখটা টেরা। আমি নেহাত ভালো মানুষ, তাই বিনে পয়সায় আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যাচ্ছি। ছেলে আমার মোটামুটি কাজকর্ম করে, সংসার চালাতে সক্ষম। আত্মীয় স্বজন সবাই যখন আমাকে প্রশ্ন করবে আমার ছেলেকে শ্বশুর বাড়ি থেকে কি দেওয়া হয়েছে, আমি তো তখন কিছুই বলতে পারবো না। তাই বলছি, আপনি যদি স্বাক্ষর করে দেন তো আমি জোর কাটিয়ে বলতে পারবো আমার ছেলের শ্বশুর বাড়িতে 6 কাঠা জমি হয়েছে, আর এই দুর্মূল্যের বাজারে 6 কাঠা জমির দাম অনেক। বেতের মোড়ার মধ্যে বসে পায়ের নখ দিয়ে সামনের মাটি হেঁচড়ে যাচ্ছে পদ্মা। মাথা নিচু করে বসে থাকলেও রাগে ওর সারা শরীর গর্জে উঠেছিল, কিন্তু মুখে কিছুই বলতে পারছিল না। ও খুব ভালো করেই জানে ওই সম্পত্তিটুকুই ওর মায়ের বেঁচে থাকার শেষ অবলম্বন। ওইটাও লিখে দিলে ওর মায়ের আর কিছুই থাকবে না। পদ্মার মা বললেন, আপনাদের মতো ভালো মানুষের ঘরে আমার মেয়েটা বউ হয়ে যাবে, এটা দেখে যেতে পারলেই আমার শান্তি। দিন, কোথায় সই করতে হবে? এইবার পদ্মা বলে ওঠে, অনেক সহ্য করেছি, আর নয়। মা, তুমি ওই সম্পত্তি লিখে দেবে না। আর আপনারাও শুনে রাখুন, আমার মায়ের অবর্তমানে ওই সম্পত্তির মালিক হব আমি। আপনার ছেলের সাথে আমার এখনো বিয়ে হয়নি, অথচ তার আগে সম্পত্তি লিখে নিচ্ছেন আপনারা। আমার বুদ্ধিতে যতটুকু মনে হয়, আপনারা বাড়ির বউ হয়ে যাওয়ার পর মোটেই আমার অবস্থা সুখকর হবে না। আপনারা আসতে পারেন। শম্ভুর বাবা চৌকির ওপরে বসেছিলেন। পদ্মার মুখে এমন কথা শুনে তিনি চিৎকার করে বলে উঠলেন, মেয়ের আস্পর্ধা তো কম নয়। হ্যাঁ, আমার বাড়িতে কখনো গিয়ে দেখেছে ও? আমার বাড়িতে ভাতের অভাব হয়নি, 4 তলা বিল্ডিং আমার।
কথা শেষ হওয়ার আগেই পদ্মা বলে ওঠে, আপনার বাড়ি কতটা বড় আমার দেখার দরকার নেই। আর 4 তলা বিল্ডিং বলুন আর 10 তলা বিল্ডিং, সবটাই তো গড়েছেন আপনার পণের টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে তো নয়। পদ্মা, যেটা বুঝিস না সেটা নিয়ে কোনো কথা বলিস না, চুপ করে বস। আজ বাদে কাল উনি তো শ্বশুর হবেন। পদ্মার মা বলে ওঠে। শম্ভুর বাবা বলেন, কে হবে শ্বশুর মশাই? আমি আমার ছেলেকে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেব নে। চল শম্ভু। শম্ভু এতক্ষণ ধরে এসব কথা চুপচাপ শুনছিল, কোনো উত্তর দেয়নি। এইবার বলল, পদ্মা, তুমি কাজটা ভালো করলে না। আমি চেয়েছিলাম তোমাকে বিয়ে করে আমার ঘরনি করতে। শেষ বয়সে তোমার মায়ের ভারও আমিই নিতাম, কিন্তু কি করা যাবে, অদৃষ্ট হয়তো তোমার জন্য অন্য কিছুই লেখা আছে। চলি। আর একটা কথা মনে রেখো, আমার সাথে বিয়ে না হলে আর কারো সাথে আমি তোমাকে সংসার করতে দেব না, কারণ তুমি আমার। ওনারা ঘর থেকে চলে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়লেন পদ্মার মা। বিছানার নিচ থেকে কতগুলো রিপোর্ট বার করে পদ্মার হাতে ধরিয়ে দিয়ে বললেন, আজকে তোর পাকামোর জন্যে এই দিন দেখতে হচ্ছে। কি হতো সম্পত্তি লিখে দিলে? আজ মরলে কাল 2 দিন, সম্পত্তিকে আমি সঙ্গে নিয়ে যাব? দেখ, এগুলো পড়ে দেখ। যে কটা দিন আছি চেয়েছিলাম সুখে শান্তিতে থাকবো, অন্তত তোর বিবাহিত সিঁদুর পরা মুখটা দেখে যেতে পারবো। ভালোই বুঝতে পারছি আমি, আমার কপালে সুখভোগ করা লেখা নেই। এক এক করে রিপোর্টের পাতা উল্টে পড়তে থাকে পদ্মা। ও জানতে পারে গত 6 মাস ধরে ওর মার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তারি রিপোর্ট অনুযায়ী মাত্র 1 মাস ওর মায়ের আয়ু। মাকে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে পদ্মা, বলে, তোমার কত অবাধ্য হব না মা, তুমি আমায় আগে দেখাওনি কেন? আমি আরও 2-4টে বাড়িতে টিউশনি বেশি করতাম, তোমার চিকিৎসাকে আমি করতে পারতাম না। তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? পদ্মার মায়ের চোখের জল। কাঁদতে কাঁদতে তিনিও বললেন, সেই কারণেই তো তোকে যোগ্য হাতে তুলে দিতে চেয়েছিলাম, যে তোর সারা জীবনের খেয়াল রাখবে। পদ্মা বলে, তুমি যদি চাও ওই লোকটাকেই বিয়ে করি, তুমি যদি ভালো থাকো আমি তাই করব। তুমি যেটাই সুখী আমিও সেটাতে সুখী মা। অনেক কাকতি মিনতি করার পর রীতিমতো পাঁচুবাবুকে ছেলের বাড়িতে খবর পাঠিয়ে ক্ষমা চেয়েছেন পদ্মার মা। যথাসময়ে বিবাহের প্রস্তুতি নেওয়া হয়। তিনি বলেছেন, বিয়ের দিন মেয়ের কপালে সিঁদুর দানের আগেই সম্পত্তিতে সই করতে হবে। ছেলের বাবা বলেছেন, বিয়ের আগের দিন সই করতে হবে, সিঁদুর দানের মুহূর্তে নয়। শম্ভু যাবে উইল নিয়ে। পদ্মা পুরো বিষয়টাকে চুপচাপ মেনে নিয়েছে। ওর মা মৃত্যু পথযাত্রী, আর সেই মায়ের শেষ ইচ্ছে পূর্ণ না করতে পারা এমন সন্তান বুঝি এই বিশ্বে নেই। যাই হোক, বিয়ের আগের দিন রাত 8টা নাগাদ শম্ভু এসে দাঁড়ায় পদ্মার বাড়ির সামনে। পদ্মার মা বারবার বলে দিয়েছিলেন সকালবেলায় আসতে। এমনিতেই বিয়ের আগের দিন স্বামী স্ত্রী একে অপরের মুখ দর্শন করতে নেই। গ্রামে গঞ্জে এখনও সেই নিয়ম অব্যাহত। তবুও যেহেতু ছেলেকে কিছুই দিতে পারেননি, তাই 6 কাঠা জমি যা সম্বল আছে সেইটাই দিনের আলো থাকতে থাকতেই লিখে দিতে চেয়েছেন। কিন্তু শম্ভু দিনের বেলা না এসে রাত্রিবেলা আসে। সেই সময় পদ্মার মা পাশের বাড়ির কয়েকজন দিদি কাকিমাদেরকে নিয়ে মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে গিয়েছে। বাড়ি প্রায় ফাঁকা, পদ্মা বিছানায় শুয়ে। এমন সময় শম্ভুর আশাটাকে ও কল্পনাই করতে পারেনি। শম্ভু এসে সরাসরি ঢুকে যায় ওর ঘরে, আর পদ্মাকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখে। হাত দিয়ে চোখটা ঢেকে শুয়েছিল পদ্মা। জামার শার্টের ভিতর থেকে লোমশ বুকের ওপর হাত বোলাতে বোলাতে দাঁতে ঠোঁট কেটে একটা পাশবিক চাহনি দিয়ে পদ্মার দিকে এগিয়ে যায় শম্ভু। তারপর ধীরে ধীরে পদ্মার কাছে এগিয়ে এসে বুক থেকে কাপড়টা খুলতে যাবে, ঠিক সেই সময় পদ্মার চোখের ওপর ওর দৃষ্টি পড়ে, কারণ সেই মুহূর্তেই চোখ থেকে হাতটা সরিয়ে ফেলে পদ্মা। শম্ভু পদ্মার চোখ দুটোকে ভালো করে দেখেনি। অন্ধকার ঘরটায় পদ্মার চোখ দুটো দেখে ভয়ে আঁতকে ওঠে শম্ভু। পদ্মার মা আর পাড়া প্রতিবেশীরা সবেমাত্র গঙ্গা নিমন্ত্রণ করে বাড়ির উঠোনে পা বাড়িয়েছেন। এমন সময় ঘর থেকে চিৎকার শুনে ওনারা ছুটে আসেন। শম্ভু ঘরের বাইরে বেরিয়ে আসে। ওর মুখ থেকে শব্দ বেরোয় না। ভয়ে হাত পা গুটিয়ে অমন লম্বা মানুষটা চট করে কেমন যেন ছোট হয়ে গেছে। পাড়া প্রতিবেশীরা এবং পদ্মার মা শম্ভুকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। বিয়ে মাথায় ওঠে।
ঘটক পাঁচু কাকাকে দিয়ে তড়িঘড়ি ছেলের বাড়িতে খবর পাঠানো হয়। ছেলের বাবা গাড়ি ভাড়া করে এনে দ্রুত ছেলেকে নিয়ে যান। যদিও যাবার আগে অনেকগুলো কথা শুনিয়ে দিয়ে গেছেন পদ্মাকে উদ্দেশ্য করে। তিনি বলেছেন, প্রথমেই বলেছিলাম ওই টেরা মেয়েকে বিয়ে না করতে। আমার বাড়িতে ঢোকার আগেই অমঙ্গল শুরু করে দিয়েছে। দেখি আমার ছেলেটার এবার কি হয়। টুকটাক পাড়া প্রতিবেশী সহ পদ্মার মা গিয়েছিলেন ছেলের বাবার সাথে হসপিটালে। এত কিছুর মাঝে পদ্মার খোঁজ একবারও কেউ করেনি। ও কিন্তু বাইরে বেরোয়নি। শম্ভুকে নিয়ে যাওয়ার পর পদ্মা ধীর পায়ে হেঁটে হেঁটে চলে গিয়েছিল বাঁশকোড়া সেই 6 কাটা জমির কাছে। জ্যোৎস্নার মিষ্টি আলোয় মাটির রাস্তা বেশ পরিষ্কার। বৈশাখের প্রখর গরম। জমির চারপাশে বড় বড় তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে। চাঁদের আলো এসে পড়ছে তালগাছের পাতায়। দূর থেকে দেখে মনে হচ্ছে প্রাকৃতিক সোনা চকচক করছে। চাঁদটা এখন ঠিক দুটো তালগাছের মাঝখানে। শহরের ঝিঝি পোকার ডাক শোনা যায় না বললেই চলে, কিন্তু গ্রামে এখনো ঝিঝি পোকার কম্পমান ধ্বনি শোনা যায়। আজ বেশিরভাগই শোনা যায় এই রাত্রেবেলা মাঠে ঘাটে। কদিন ধরে বৃষ্টি হয়নি বলে মাটি বেশ শুকনো। বৃষ্টি বাদল হলে ব্যাঙের ধ্বনিও শোনা যেত। পদ্মা এসে পৌঁছেছে ওদের জমির পশ্চিম কোণ বরাবর। এই পুরো জমির মাঝখানে একটাও গাছপালা নেই, কিন্তু পদ্মা যেখানে বসে আছে সেখানে রয়েছে একটা কাঁটাওয়ালা ক্যাকটাস। এই গাছটাকে ফণী মনসাও বলা যায়। শুকিয়ে যাওয়া মাটির বুক চিরে ফণী মনসা গাছটি জেগে আছে। গাছটিকে দেখে মনেই হচ্ছে না যে গত 7 দিন যাবৎ এক ফোঁটাও বৃষ্টি হয়নি। গাছের পাতাগুলো কি সুন্দর ফুলে ফেপে রয়েছে। আমরা জানি ক্যাকটাসের পাতা ভবিষ্যতের জন্য জল সঞ্চয় করে রাখে নিজের মধ্যে। এই গাছটা মূলত মরুভূমির গাছ, কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় অনেক বাড়িতে এই গাছ দেখা যায়। কিন্তু এই গাছটা অন্যান্য গাছের থেকে একটু অন্যরকম। পদ্মা গিয়ে বসলো গাছটার একদম পাশে। ফণী মনসা গাছের কাঁটা আছে প্রচুর, কিন্তু ওই গাছটি এতটাই ভিন্ন। পদ্মা গাছটিকে জড়িয়ে ধরে বসে আছে, অথচ ওর গায়ে এতটুকু কাঁটার স্পর্শ হচ্ছে না। হসপিটালে ভর্তি করা হয়েছে শম্ভুকে। ডক্টর একটি ইঞ্জেকশন দিয়েছেন। পদ্মার বাড়িতেই শম্ভু জ্ঞান হারিয়েছিল। ইঞ্জেকশন দেওয়ার পরেই জ্ঞান ফেরে ওর। আর ওর জ্ঞান ফিরতেই দুটো চোখ খুলে শম্ভু চিৎকার করে বলে, বাবা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাবা, তুমি কোথায়? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাড়ির অন্যান্য সদস্যরা পাশের কেবিনে ছিলেন বসে। ঘরের ভেতর থেকে শম্ভুর চিৎকার শুনে সকলে ছুটে গেলেন। ওর বাবা বললেন, কি হয়েছে বাবা? চিৎকার করছিস কেন? কি অসুবিধা হচ্ছে বল? কান্না করতে করতে শম্ভু বলে, বাবা, আমি কিছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার। বাবা বললেন, সে কি কথা? ডাক্তারকে খবর দি। হে, আমার কি হলো? কি হলো আমার বেটার? চট জলদি ডক্টর আসেন। শম্ভুর চোখের মনি পরীক্ষা করে বলেন, স্ট্রেঞ্জ, রেটিনা দেখা যাচ্ছে না। শম্ভুর বাবা বললেন, সেটা আবার কি জিনিস? ডক্টর বললেন, রেটিনা হলো চোখের আলোক সংবেদী অংশ, চোখের স্পর্শকাতর একটি জায়গা। এটি চোখের সবচেয়ে পেছনে থাকে। এতে 10টি লেয়ার আছে। এখানে আলোটা পড়ে। আলোটা এখান থেকে তৈরি হয়ে স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে যায়। তখন আমরা দেখতে পারি। রেটিনা খুব স্পর্শকাতর। এখানে যখনই কোনো সমস্যা হয় তখনই মানুষের দৃষ্টি কমে যায়। এটি তাড়াতাড়ি হতে পারে, আবার ধীরে ধীরেও হতে পারে। শম্ভু বলে ওঠে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? ডক্টর একজন নার্সকে ডেকে পাঠালেন। শম্ভুর হাত থেকে 1 সিরিঞ্জ রক্ত নেওয়া হলো। ডাক্তারের কথা মতো তাড়াতাড়ি সেই রক্ত পরীক্ষা করার জন্য পাঠানো হলো। পদ্মার মা সহ সকলেই সমাবেত হয়ে দাঁড়িয়ে আছেন। শম্ভুর বাবা বললেন, রক্ত পরীক্ষা করলে কি হবে ডাক্তার? ডাক্তার বললেন, রক্তে সুগার বাড়লে রেটিনার সরু রক্তবাহ ক্ষতিগ্রস্ত হয়। সরু রক্তজালক চিরে যায়। সেখান থেকে রক্ত এবং অন্যান্য তরল লিক করে। ফলে রেটিনার টিস্যু ফুলে ওঠে, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে। সেই কারণে আমি টেস্ট করতে দিলাম। ঘণ্টাখানেক অপেক্ষা করুন, রিপোর্ট চলে আসবে। ডাক্তার বেরিয়ে গেলেন। নার্স অন্যান্য সকলের উদ্দেশ্যে বললেন, আপনারা দয়া করে এখন বাইরে যান।
স্যার এলে আপনাদের ডেকে পাঠানো হবে। শম্ভুর বাবা নার্সের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ আমি থাকি, আমি থাকলে কেউ কিছু বলবে না। উনি জানেন না টাকা থাকলেই যে সব জায়গায় নিজের মন মতো যা খুশি করে বেড়ানো যায়। শম্ভুর বাবার এমন কথা শুনে নার্স শম্ভুর মাথার কাছে রাখা ফোনটা হাতে নিয়ে সিকিউরিটি গার্ডকে ফোন করে শম্ভুর বাবাকে নিয়ে যেতে বললেন। হ্যালো, আপনি এক্ষুনি 16 নম্বর ঘরে চলে আসুন। পেশেন্টের বাবা বাইরে যেতে চাইছেন না। ফোনটা রাখার কয়েক সেকেন্ডের মধ্যে একটা হৃষ্টপুষ্ট ইয়ং ছেলে এসে খুব ভদ্রভাবে শম্ভুর বাবাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। উনি হয়তো ভুলে গেছিলেন এটা হসপিটাল, এখানে ওনার কথা মতো সবকিছু চলবে না। বাধ্য ছেলের মতো বাইরে বেরিয়ে যেতে বাধ্য হলেন তিনি। সবাই বাইরে বেরোনোর মিনিট 10 পরে আবার চিৎকার করে ওঠে শম্ভু। চিৎকার শুনে ঘরের সবাই ছুটে আসে। শম্ভু বলে, বাবা আমার চোখ জ্বালা করছে, মনে হচ্ছে চোখের মধ্যে কে যেন কাঁটা ফুটিয়ে দিচ্ছে, আমার চোখ খুব জ্বলছে বাবা। শম্ভুর বাবা বলেন, ও বাচক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, আর ডান দিকের কালো চোখের মনিটা উধাও। যন্ত্রণায় কাঁতরাতে কাঁতরাতে শম্ভু বলে, ওকে আমার কাছ থেকে সরাও, আমি ওর দিকে তাকাতে চাই না, সরাও সরাও আমার চোখের সামনে থেকে। ছেলের এমন কথা শুনে শম্ভুর বাবা বললেন, কি বলছিস তুই? কে এসছে তোর সামনে? তোর ঘরে আমি আর নার্স ছাড়া, বাড়ির লোক ছাড়া আর কেউ নেই। আবার চিৎকার করে ওঠে শম্ভু, বাবা তুমি ওকে সরাও, ও কি বিভৎস, বাবা আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। অবস্থা খারাপ দেখে দ্রুত নার্স ডাক্তারকে খবর দেন। ডাক্তার এসে একটা ইঞ্জেকশন পুশ করে আর শম্ভু ঘুমিয়ে পড়ে। বাড়ির সকলের উদ্দেশ্যে বলেন, দেখুন আপনারা বাড়ি যান, রিপোর্ট আগামীকাল আসবে, এখন অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমোচ্ছে, দয়া করে আপনারা কারো অসুবিধার পাত্র হবেন না, ডিস্টার্ব করবেন না, এটা হাসপাতাল, আগামীকাল সকালে ভিজিটিং আওয়ারে আসবেন। প্রথমবার নার্সের কাছে অপমান হয়েছেন বলে এবার তিনি নিজেই বাইরে চলে গেলেন, বিলম্ব করলেন না। সবাই মিলেই বাইরে বেরিয়ে গেল। অন্যান্য পাড়া প্রতিবেশীরা সকলেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হাসপাতাল থেকে বেরোনোর আগে পদ্মার মা শম্ভুর বাবাকে বলে গেলেন, ঘটকবাবু আপনাদের কি বলেছেন জানি না, তবে আমার পদ্মাকে চোখ নিয়ে কেউ অপমান করলেও খুব দুঃখ পায়। শম্ভুর এমন অবস্থার জন্যে সত্যিই আমি দুঃখিত। কি আর করা যাবে দাদা, অদৃষ্টের লেখন। এখন ঠাকুরের কাছে বলি আপনার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সবাই চলে যাওয়ার পরে হাসপাতালের মেইন গেট বন্ধ করে দেওয়া হয়। শম্ভু কেবিনে একা। রাত্রে একজন নার্সের সহায়তায় বাথরুমে গিয়েছিল। বাথরুমে ঢুকেছিল ঠিকই, কিন্তু আর বাইরে বেরিয়ে আসেনি। প্রায় আধ ঘন্টা কেটে যাওয়ার পর নার্স দরজার ভেতরে দরজা ধাক্কিয়ে ঘরে ঢুকে দেখে সারা বাথরুম তার মেঝেতে রক্তের স্রোত, আর সেই স্রোতে ভাসছে দুটো খুবলে বার করা চোখ। শম্ভুর দেহটা ছটফট করছে তখনও, আর মুখ থেকে গ্যাজলা বেরোনোর সঙ্গে সঙ্গে তীব্র গোঙানি আর একটি শব্দ, ওকে নিয়ে যাও, আমি ওর দিকে তাকাতে পারছি না, ও কিভাবে এলো আমার কাছে, আমি তো কদিন আগে নিজের হাতে খুন করেছি, কি জ্বালা, কি যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না। অনেক রাতে শম্ভুর বাবার কাছে হাসপাতাল থেকে জরুরি একটা ফোন যায়। ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার কথা বলা হয়। রাতে পাঁচু ঘটক বাড়ি ফেরেনি। উনি শম্ভুর বাবার সাথে ওনার বাড়িতেই ছিলেন। হাসপাতাল থেকে ফোন যাবার পরই শম্ভুর বাবার সাথে উনি রওনা দিলেন হাসপাতালের দিকে। এদিকে বাড়ি পৌঁছাতে পদ্মার মায়ের অনেক রাত হয়েছে। ঘরে পদ্মা একাই বসে। মা বাড়ি ফিরতেই পদ্মা বলে, মা ওখানকার খবর কি? পদ্মার মা বলেন, আর ভালো, দেখে যতদূর মনে হচ্ছে ছেলেটা আর কোনোদিন চোখে দেখতে পারবে না। হঠাৎই পেছন থেকে একটা অল্প বয়সী মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে। কে যেন পদ্মার মাকে উদ্দেশ্য করে বলছে, মা আমার খিদে পেয়েছে, খেতে দেবে না? কতদিন তোমার হাতে ভাত খাইনি। পিছন ঘুরে পদ্মার মা মেয়েটিকে কাছে টানলেন, তারপর রান্না করা সেদ্ধ ভাত নিজের হাতে খাইয়ে দিলেন।
পদ্মা মায়ের এমন আচরণে স্তব্ধ দাঁড়িয়ে রয়েছে। আসলে ওর মা যাকে খাইয়ে দিচ্ছে এবং যে মা সম্বন্ধ করে ডেকে চলেছে তাকে পদ্মা দেখতে পাচ্ছে না, কিন্তু ওর মা খুব সহজেই সেই অদৃশ্যমান ব্যক্তির সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছে, খুব স্বাভাবিকভাবে কথা বলছে। ওর মাকে এমন কাণ্ড করতে কখনো দেখেনি পদ্মা। এরপরে ঘটল আরেক অবাক কাণ্ড। ওর মা গান গিয়ে ঘুম পাড়াতে লাগলেন সেই অদৃশ্য বস্তুটিকে। ওর মায়ের মধ্যে এমন একটা অস্বাভাবিকত্ব ভাব বুঝতে পেরেছে পদ্মা। ভয়ে ভয়েই মায়ের গায়ে হাত দিয়ে ডাকে, ও মা, মা, কার সাথে কথা বলছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। পদ্মার কথায় পদ্মার মা বললেন, সে কি রে, তোর বোন? তোর বোনকে তুই দেখতে পাচ্ছিস না? কই না তো, বলে পদ্মা। ওর মা বলে, সুলোচনা, দিদির সাথে একটু কথা বলো মা। এইবার পদ্মা শুনতে পায়, দিদি, এই দিদি, তুই আমায় ভুলে গেলি? তোর জন্য আমি পৃথিবী ছেড়েছি। সুলোচনা নামটা শুনে গলা শুকিয়ে কাঠ হয়ে আসে পদ্মার। একটা ঢোক গিলে বলে, তুই তুই কিভাবে এলি? তুই তো ছোটবেলায় মারা গেছিস অ্যাক্সিডেন্টে। বাবা মা তোকে অনেক খুঁজেছে, কোথায় হারিয়ে গিয়েছিলি? আর তুই তুই ছোট রয়েছিস কি করে? খিলখিল করে একটা হাসির শব্দ ভেসে আসে। মেয়েটি বলে, আত্মার বয়স বাড়ে না, তাই ছোটই রয়েছি। এই তো, আমার কথা তোর মনে আছে? পদ্মা বলে, মা তোকে কোথা থেকে নিয়ে আসলো? আবার সেই খিলখিলে হাসি। মেয়েটি বলে, সেই ছোটবেলার মতো এখনো বোকা রয়ে গেলি দিদি, মা আনবে কেন? আমাকে তো তুই আনলি। এইবার সত্যিই অবাক হয় পদ্মা। বুড়ো কুচকিয়ে বলে, আমি তোকে কোথা থেকে আনলাম? আমি তো সেই পুরনো জমিতে গিয়ে বসেছিলাম, তোকে কি আমি ডেকেছি? এইবার মেয়েটা একটু রেগে ওঠে, একটু মেজাজ করে বলে, বারে, তুই আমাকে জড়িয়ে ধরে কান্না করলি, আমি তোর দুঃখ মোছাতে আসবো না? পদ্মা চুপ করে একটু মনে করার চেষ্টা করে। খানিক পরে ওর মনে পড়ে একটা ফণি মনসা গাছকে জড়িয়ে ধরে পদ্মা কান্না করেছিল আজকের অপমানের জন্য। আবার বিস্মিতভাবেই ফণি মনসা গাছের একটা কাঁটাও ওকে স্পর্শ করেনি। পদ্মা বলে, তার মানে পুরো ফাঁকা জমির পশ্চিম দিকের এই ফণি মনসা গাছটায় তুই থাকিস? মেয়েটি বলে, আমি থাকি না, গাছটার নিচে মাটি চাপা দেওয়া অবস্থায় আজও আছি আমি। পদ্মা সত্যিই অবাক। ও কিছু বলতে যাবে তার আগেই মা বলে ওঠে, জানিস শম্ভুর কি হয়েছে? পদ্মা চুপ করে শুনছিল। অদৃশ্য মেয়েটি বলে, ওর অবস্থা আমি করেছি মা। প্রথমে ওর চোখে কাঁটার খোঁচা দিয়ে রক্তপাত করে অন্ধ করেছি, তারপর আরো কয়েকটা কাঁটা দিয়ে চোখ দুটো খুবলে বার করে নিয়েছি। মেয়েটির এই কথাগুলো শুনে আর মায়ের কথোপকথনে পদ্মার পায়ের তলার মাটি সরে যায়। অন্ধকার মুছে জ্যোৎস্নার মৃদু আলোর মধ্যে ওই অদৃশ্য বোনকে দেখতে পায় পদ্মা। দেখে আর চিৎকার করে ওঠে, যেন সেই ছোটবেলারই প্রতিবিম্ব। আর চোখ দুটোকে দেখে ভয় পায় পদ্মা, কারণ মেয়েটির দুটো চোখের মধ্যে একটি চোখ ছিল, আর একটি চোখের জায়গায় একটা বড় কালো গর্ত, যেখানে এখনো রক্তের দাগ শুকিয়ে আছে। নিজের দুই চোখে একবার হাত দিয়ে স্পর্শ করে পদ্মা। পদ্মার যেই চোখের মনিটা স্বাভাবিক ছিল না, মানে টেরা ছিল, সেই দিকে ওর ওই চোখের জায়গাটায় গর্ত ছিল ওই মেয়েটার। একটু একটু করে পদ্মার মনে পড়ে সেই ছোটবেলার কথা। পদ্মাবতী আর সুলোচনা ছিল দুই বোন। একবার মা বাবার সাথে দুই বোন ঘুরতে বেরিয়েছিল। তখন ওদের বয়স 5 কি 6। একটা গাড়ি দুর্ঘটনায় পদ্মার চোখের মনি নষ্ট হয়, অর্থাৎ এই অস্বাভাবিক জায়গাটায় থাকা, যেখানে স্বাভাবিকভাবে চোখ দুটোকে থাকা উচিত, সেইখান থেকে একটু ওপরে, যার জন্যে পদ্মাকে টেরা মনে হতো। পুরো ঘটনাটাই পদ্মা ওর মায়ের মুখে শুনেছে, কারণ অ্যাক্সিডেন্টের পর অজ্ঞান ছিল মেয়েটা। কিন্তু ওর বোন সুলোচনা, তার কথা মা বাবাকে জিজ্ঞেস করেও উত্তর পায়নি। তারপর সময় গেছে, দিন পরিবর্তন হয়েছে, একটু একটু করে স্মৃতির অতলে ভেসে গেছে সুলোচনার স্মৃতি। এত বছর পর সেই বোনকে দেখে মানসিক অবস্থা কেমন যেন হয়ে গিয়েছিল ওর, সেটা ও নিজেও জানে না। খুশি হবে না ভয় পাবে। কিছুক্ষণ চুপ করে থেকে ওর মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, বোন এমন কথা বলছে কেন?
ও সত্যি আমার জন্য প্রাণ দিয়েছে। তোমরা কি সব কিছু জানো? পদ্মার মা বললেন, অনেক ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছিল তোদের দুই বোনের। নাগপঞ্চমীর দিন আমার ঘর আলো করে তোরা জন্মেছিলিস। খুব খুশি ছিলাম আমরা। জমচ্ছিলিস কয়েক মিনিটের এদিক ওদিক। দিন ভালোই চলছিল, কিন্তু সুখের মাঝখানেও দুঃখের কালো মেঘ লুকিয়ে থাকে। তোর তো অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে? পদ্মা বলে, আমার সব কিছুই মনে নেই। যা শুনেছি তোমার মুখ থেকে শুনেছি, ওটাই মাঝে মাঝে স্মৃতিপটে। পদ্মার মা বলেন, আসলে সেই দিনের অ্যাক্সিডেন্টটাই আমাদের কিছু ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু তোদের দুই বোনের মারাত্মক ক্ষতি হয়। তোর দুটো চোখের মধ্যে একটা চোখের মনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, আর তোর বোনের দুটো চোখের মধ্যে একটা চোখ গাড়ির ধাক্কায় মস্তিষ্কের কুলি থেকে বাইরে বেরিয়ে চলে আসে। সেইখানেই প্রাণ হারায় সুলোচনা। ডাক্তার যখন আমাদেরকে বললেন তোর একটা চোখ নষ্ট আর সুলোচনার দেহে প্রাণ নেই, তখন তোর বাবা কঠিন সিদ্ধান্ত নিলেন। বললেন, ওর নষ্ট হয়ে যাওয়া চোখের জায়গায় কি আমার মরা মেয়ের চোখ লাগানো যাবে না? চোখের মনির অপারেশন। ডাক্তার এই কথাটা শুনে তোর বাবাকে বলেছিলেন, সম্ভব, এটা করা সম্ভব। তারপর মরা মেয়েটার চোখের মনি তোর চোখে স্থাপন করা হয়। এই কথা শোনার পরে পদ্মা বলে, তার মানে আমার এই চোখটার মধ্যে আমার বোন জীবিত আছে? কিন্তু মা, এর সঙ্গে শম্ভুর কি সম্পর্ক? সুলোচনা আবার খিলখিল করে হেসে ওঠে, বলে, শম্ভুর সম্পর্ক না থাকতে পারে, সম্পর্ক আছে শম্ভুর বাবার সাথে আমার। শম্ভুর বাবা আমাদের বাবার শত্রু ছিলেন, যদিও মৃত্যুর পরে সেটা আমি জানতে পেরেছি। বাঁশকোড়ার এই জমিটা নিয়ে বাবার সঙ্গে অনেক বছরের বিবাদ শম্ভুর বাবার। একদিন মেলায় ঘুরতে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিলাম আমরা। শম্ভুর বাবা সবসময় আমার বাবার পেছনে একটা লোক লাগিয়ে রাখতেন, যার হদিশ বাবা কোনোদিন পায়নি। সেই দিনও মেলা থেকে ফেরার পথে শম্ভুর বাবা ইচ্ছে করে ধাক্কা মারে আমাদের চারজনকে। বাবা মা পড়ে যায় রাস্তার ধারে, তুই গিয়ে পড়িস আমাদের জমির মাঝখানে, আর আমি ছিলাম গাড়ির সামনে। গাড়িতে শম্ভুর বাবা একা ছিল না, শম্ভুও ছিল। ধাক্কা মেরে ওরা বেরিয়ে যায়। মা বাবা দৌড়ে এসে আমায় উদ্ধার করে। আমার মাথায় তখন অসহ্য ব্যথা, চোখ দিয়ে দেখতে পাচ্ছিলাম না। জ্ঞান চলে যাওয়ার আগে বাবাকে বলেছিলাম, আমি বাঁচতে চাই, তুমি বাঁচাও। দিদি মাঠে ছিটকে পড়ে আছে, আমি দেখেছি। তারপর আমার যখন জ্ঞান আসে, দেখি আমার শরীরটাকে ঘিরে সবাই কান্না করছে। ডাক্তারকে বলছে আমার চোখের মনি তোর চোখে লাগাতে। মনে মনে দুঃখ পেয়েছিলাম, কিন্তু বুঝেছিলাম বাবা মা আমাকে বাঁচিয়ে রাখতে চায় তোর মধ্যে। অ্যাক্সিডেন্টের মুহূর্তে গাড়ি থেকে বেরিয়ে শম্ভু আমায় দেখেছিল। অসহ্য চোখ যন্ত্রণার মধ্যেও হয়তো আমার বেরিয়ে যাওয়া চোখের মনিতে শম্ভুকে একবার দেখতে পেয়েছিলাম। সেই থেকে ওদের বাবা ছেলের মুখটা মনের মধ্যে গেঁথে যায়। প্রথম দিন তোকে যখন ও দেখতে আসে, আমার চোখের দিকে শম্ভুর বাবা তাকালেও শম্ভু কিন্তু তাকায়নি। যদি একবার তাকাতো, আমি নিশ্চিত ওর সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ত, কারণ অ্যাক্সিডেন্টের মুহূর্তে আমার বিভৎস চোখের মনিটা দেখে শম্ভু আঁতকে উঠেছিল। সেই কারণে আজকেও যখন ওর কুদৃষ্টি তোর ওপরে পড়ল, তখন একই রকমভাবে আমার চোখের মনি দেখে ও ভয় পায়। আমার খুব রাগ হয়েছিল ওর ওপরে, তাই ওকে লক্ষ্য করতে থাকি। এত বছর আগের পুষে রাখা যন্ত্রণাটার এবার সুদে আসলে তুলে নিয়েছি। কি হতো বল, সেদিন যদি ওরা ইচ্ছে করে আমাদের গাড়িতে ধাক্কা দিয়ে না মারতো? হ্যাঁ? কথা শেষ করে আবার হেসে ওঠে সুলোচনা। পদ্মা বলে, সবই তো বুঝলাম, কিন্তু আমি তোকে এনেছি এই কথাটা কেন বললি? সুলোচনা বলে, জমির পশ্চিম দিকে ওই যে ক্যাকটাস গাছটা আছে না, ওইটার তলায় বাবা মা আমার নিথর দেহটাকে পুঁতে রেখেছে। আমাদের বয়সে 12 বছর হয়েছিল না তো, তাই 12 বছরের শিশুদেরকে কবরে দিতে হয়। তুই তো সেটা জানিস। সেই থেকে আমি এখানে। শম্ভুকে নিয়ে চলে যাওয়ার পরে তোর কান্না সহ্য করতে না পেরে আমি শম্ভুর এই হাল করেছি। মা বাবা আমাকে যে ওখানে রেখেছিলেন সেটা শম্ভু দেখেছিল। মা বাবা চলে যাওয়ার পর আমার দেহটাকে ওখান থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল শম্ভু। তুই আগুন লাগিয়ে চলে গিয়েছিল, কিন্তু প্রকৃতি হয়তো সেটা চায়নি।
তাই কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে আগুন নিভে যায়। শম্ভু হয়তো ভেবেছিল দেহটা পুড়ে গেছে, কিন্তু প্রকৃতি যার সহায় তাকে কে আটকাতে পারে? খিলখিলিয়ে হাসিটা হেসে কেমন যেন অদৃশ্য হয়ে যায় ছায়া মূর্তিটি। পদ্মার মা বলেন, কোথায় যাচ্ছিস মা? সুলোচনা বলে, আমার মুক্তি হয়েছে মা, আমি চলে যাচ্ছি। পদ্মাবতী আর ওর মা চোখের জলে বিদায় দেয় সুলোচনাকে। পরদিন সকালে পাঁচু ঘটক আসে, পদ্মার মাকে ডাকে, বৌদি ঘরে আছেন? পদ্মার মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি ব্যাপার এত সকাল সকাল? পাঁচু ঘটক বলেন, পদ্মার জন্য সম্বন্ধ এনেছি, পাত্র ইঞ্জিনিয়ার, কোনো দাবি দেওয়া নেই, এমনকি আপনাদের জমিও লাগবে নে, শুধু পদ্মাকে চায়। ঘর থেকে পদ্মা বেরিয়ে এসে বলে, তাই নাকি? শম্ভুবাবুর খবর কি? পাঁচু ঘটক বলে, আর বলিস নে মা, বাপ বেটা দুটোই আসতো পাগল, ছেলের চোখ দুটো শেষ। আর ছেলের ওই করুণ অবস্থা দেখে বাবার মস্তিষ্কে ব্যায়াম হয়ে গেছে। গতকাল রাতে হাসপাতালে নিয়ে গেছে, আমি গেছিলাম সঙ্গে। হঠাৎ করে ছেলেকে এভাবে দেখে চিৎকার করে ওঠে, আর এমন চিৎকার মেরে হাসপাতাল থেকে দৌড়ে ছুট লাগায় যে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি কোথায় গেছে। ছেলেটাও গেল আর উনিও গেল, ভালোই হয়েছে। শেষে পাগলের ঘরে তোকে বিয়ে দিয়ে আমার কি আর থাকতো বলতো? আমি থাকতে পারতাম নাকি শান্তিতে? এই গটকালি করে আমার পেট চলে, আমার বদনাম হয়ে যেত নে। 2 দিন পর সন্ধ্যাবেলায় পাত্রপক্ষ দেখতে আসে পদ্মাকে। পদ্মার মা ঠিক আগের মতোই পাশের বাড়ির কাকিমার কাছ থেকে মোটামুটি একটা শাড়ি এনে পদ্মাকে পরিয়ে দেয়। পদ্মার সামনে এসে বসার পরই সকলেই পদ্মাকে দেখে। ছেলেটি পদ্মাকে একবার দেখে, পাঁচু ঘটককে উদ্দেশ্য করে বলে, কাকা, আপনি বলেছিলেন মেয়ের একটা চোখে অসুবিধা আছে, কই চোখ দুটো তো একেবারেই ঠিক। ছেলের মুখ থেকে কথা শুনে পদ্মা নিজেই ধম মেরে ওঠে। ভাঙা আয়নায় নিজের মুখ দেখে, সত্যি দেখে অবাক হয়ে যায়। মনে মনে ভাবে ওর বোন শান্তি পেয়েছে, সেই কারণে চোখের মনিও ঠিক হয়ে গেছে। হঠাৎ আয়নার মধ্যেই পদ্মা দেখতে পায় সুলোচনাকে, বাঁ চোখের মনিটার ওপর এমনি এমনি দেখে যেন মনে হচ্ছে বলছে, দিদি তোর যোগ্য পাত্র তোকে ভালো রাখবে, আমি সব কিছু আগে থেকে জেনে রেখেছি। সত্যি আমাদের বাবা সম্পত্তির ওপরে কোনো লোভ নেই, তুই ওকে স্বামী হিসাবে গ্রহণ কর, তুই সুখী হবি, আর তুই সুখী হলে আমিও সুখী। তোর এই চোখ দুটো দিয়েই এই গোটা পৃথিবীটাকে আমি দেখব। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।